আপকি বার ৪০০ পারের স্লোগান তুলে যখন সবশেষে কোনো রকমে ২৪০টি আসন নিয়ে এবং সবশেষে মিলিঝুলি সরকার গড়ে কোনো রকমে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর কুর্সিতে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তখন হয়তো ভাবতে পারেননি যে এবার লোকসভায় তার সম্মুখ হতে চলেছে শক্তিশালী প্রতিপক্ষের। আর সেই মতোই অষ্টাদশ লোকসভার শুরু থেকে দেশের মানুষ প্রত্যক্ষ করছে ১০ বছর পর বলিষ্ঠ শক্তিশালী প্রতিপক্ষ। বিরোধী শিবিরের তরফে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মুখোমুখি নরেন্দ্র মোদীর দল বিজেপি এবং এনডিএ জোট লোকসভার এবারের অধিবেশনের শুরু থেকেই বড় ফিকে হয়ে উঠেছে। আর তারই মধ্যে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার তার জবাবি ভাষণ লোকসভায় পেশ করছিলেন, তখন লোকসভার কোনায় কোনায় সর্বত্র একটি শব্দই শোনা যাচ্ছিল, তা হচ্ছে বিরোধীদের স্লোগান। প্রধানমন্ত্রীর শব্দ চিরে বিরোধীদের তোলা স্লোগান কখনো মণিপুর মণিপুর, আবার কখনো ঝুট বলে কৌয়া কাটে, আবার কখনো জয় সংবিধান। যখন দেশ জুড়ে দেশের ১৪০ কোটি জনগণকে টিভির পর্দামুখী করেছে, ঠিক সেই সময় আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে ঘটে গেল নজিরবিহীন একটি ঘটনা। ঠিক যেমনটা একটি উদাহরণ দিলে ব্যাপারটা আপনি হয়তো খুব ভালো করে বুঝতে পারবেন। ঠিক যেমনটা ধরুন, আমাদের দেশের রাষ্ট্রপতি দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো একটি মন্তব্যকে কেন্দ্র করে মানহানির দাবি করে চলে গেলেন আদালতে, করলেন মানহানির মামলা। ভাবতে পারছেন বিষয়টা কত বড় হতে পারে? বিষয়টা শুধুমাত্র জাতীয় স্তরে নয়, আন্তর্জাতিক স্তরেও কত বড় আলোচনার বিষয় হয়ে উঠতে পারে। ঠিক তেমনটাই নজিরবিহীনভাবে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে গত ১৪ বছর ঘটছে বহুবিধ ঘটনা। ২০১১-র পর থেকে রাজ্যে দফায় দফায় যে যখনই রাজ্যপালের কুর্সিতে বসেছেন, তার সঙ্গেই চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের তুমুল বাক বিতণ্ডা। বর্তমান আমাদের দেশের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার অধ্যক্ষ জগদীপ ধনখড়ের সঙ্গে অতীতে এই ধরনের বাকবিতণ্ডা প্রত্যক্ষ করেছে রাজ্যবাসী। আর তারপর যখন রাজভবনের বাসিন্দা হলেন সিভি আনন্দ বোস, যে সিভি আনন্দ বোস নেতাজির বোস সারনেমকে তার জীবনের চলার অন্যতম পাথেয় বলে দাবি করলেন, তখন বাঙালি এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার মনে করলেন এবার হয়তো একজন বন্ধু রাজ্যপাল পেল রাজ্যবাসী। কিন্তু আদপেই সেই মধুচন্দ্রিমা রইল ক্ষণস্থায়ী। হাতে খড়ি ধরা রাজ্যপাল অচিরেই হাতে তুলে নিলেন খড়গ। আর সেখান থেকেই শুরু হলো রাজ্যপাল বনাম রাজ্যের দ্বন্দ্ব। যে দ্বন্দ্ব গত ৪ঠা জুন লোকসভা নির্বাচনের পাশাপাশি দেশের ৪টি বিধানসভা এবং একাধিক রাজ্যের বিধানসভার উপনির্বাচনের ফলাফলের জেরে ক্রমশ প্রকাশ্যে এসেছে। বিশেষ করে আমাদের রাজ্যে ২টি আসনে হয় বিধানসভার উপনির্বাচন। একটি হচ্ছে বরাহনগর এবং দ্বিতীয়টি হচ্ছে ভগবানগোলা। বরাহনগরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলায় রাহাত হোসেন এবারে তৃণমূলের টিকিটে জয়যুক্ত হন। কিন্তু গত ২৮ দিন কেটে গেছে, এখনো পর্যন্ত এই দুই বিধায়ক শপথ নিতে পারেননি। আসলে তাদের এই শপথ গ্রহণকে কেন্দ্র করেই যাবতীয় গণ্ডগোলের সূচনা। আর তারই মধ্যে অতিরিক্ত মাত্রা সংযোজিত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২৭শে জুন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে রাজ্যের আধিকারিকদের নিয়ে একটি বিশেষ বৈঠক করেন। তারপর তিনি সাংবাদিকদের সঙ্গেও বৈঠক করেন। সেই সাংবাদিক বৈঠকে সমস্ত আলোচনার মাঝে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সায়ন্তিকা এবং রাহাত হোসেনের শপথ গ্রহণের ইস্যুতেও মন্তব্য করেন এবং সেই মন্তব্যে সরাসরি তিনি রাজ্যপাল এবং রাজভবনের বিরুদ্ধে তোপ দাগেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেন রাজভবনে যেতে মহিলারা ভয় পাচ্ছেন। তিনি বলেন রাজভবনে মহিলারা সুরক্ষিত নন। আর এরই মধ্যে দফায় দফায় রাজভবনের তরফে সায়ন্তিকা এবং রাহাত হোসেনকে পত্রপাঠ শপথ বাক্য পাঠ করাবার জন্য রাজভবনে আমন্ত্রণ জানানো হয়েছিল।
গত ২৬ তারিখ সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করে সায়ন্তিকা এবং রাহাত হোসেন পৌঁছে গেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও এরপর পত্রপাঠ রাজ্যপাল সিভি আনন্দ বোসকে অনুরোধ করেছিলেন তিনি যাতে বিধানসভায় এসে উপনির্বাচনে জয়ী এই দুই তৃণমূল কংগ্রেসের বিধায়ককে শপথ বাক্য পাঠ করান। কিন্তু রাজ্যপাল তা না করে ফের তিনি এই দুই জয়ী বিধায়ককে ফের রাজভবনে আমন্ত্রণ জানান, কিন্তু তারা রাজভবনে না গিয়ে পাল্টা বিধানসভার বাইরে হাতে প্ল্যাকার্ড নিয়ে ধর্নায় বসে পড়েন। এই সমগ্র প্রেক্ষাপটের মধ্যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে রাজভবনে মহিলারা যেতে ভয় পাচ্ছে, রাজ্যের মেয়েরা যেতে ভয় পায়, তারপরই রাজভবন এই মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানায়। রাজ্যপাল সিভি আনন্দ বোসের পক্ষে রাজভবনের তরফে স্পষ্ট জানানো হয়, মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্য রাজভবনের এবং রাজ্যপালের মানহানি করেছে। মুখ্যমন্ত্রীর দ্বারা এই ধরনের মন্তব্য একেবারেই সমীচীন নয়। যেখানে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল দুজনেই একটি বিশেষ এবং রাজ্যের অন্যতম ক্ষমতা সম্পন্ন সাংবিধানিক ক্ষমতার অধিকারী এবং যেখানে রাজ্যপালের হাতে সংবিধানের রক্ষার দায়িত্ব থাকে, সেখান থেকে দাঁড়িয়ে রাজভবন এবং রাজভবনকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্য অত্যন্ত অসম্মানজনক এবং তাতে করে রাজভবন এবং রাজ্যপালের সম্মানহানি ঘটেছে। যার জেরে রাজ্যপাল সিভি আনন্দ বোস সরাসরি হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি আদালতে যাবেন এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করবেন। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী ২৭শে জুন বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণকে কেন্দ্র করে কেন এই ধরনের মন্তব্য করেছিলেন? আপনাদের হয়তো মনে আছে, লোকসভা নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার পর গত মে মাসে রাজভবনের এক অস্থায়ী কর্মী হেয়ার স্ট্রিট থানায় রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। যার জেরে সেই সময় দফায় দফায় রাজভবন এবং রাজ্যপালের বিরুদ্ধে একাধিক প্রশ্ন উঠতে থাকে রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমগুলিতে। প্রথম স্তরে রাজভবন এবং রাজ্যপালের তরফে এ বিষয়ে কোনো মন্তব্য বা কোনো যুক্তি না দেওয়া হলেও পরবর্তীকালে রাজভবনের তরফে মহিলার করা অভিযোগের ভিত্তিতে লোকজন ডেকে সিসিটিভির ফুটেজ দেখানো হয়, যেখানে দেখা যায় অভিযোগকারিনী রাজভবনের সিঁড়ি থেকে নেবে পাশের পুলিশ পোস্টে আসছে, সেখান থেকে সে বেরিয়ে যাচ্ছে এবং তারপর বোঝাই যাচ্ছে সে যাচ্ছে হেয়ার স্ট্রিট থানায়। সিঁড়ি থেকে নামার সময় তাকে কাঁদতে কাঁদতে নামতে দেখা যায়। কিন্তু এখান থেকে একটি প্রশ্ন সে সময় রাজ্যের মানুষ তুলেছিল এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফেও তোলা হয়েছিল, তা হচ্ছে রাজ্যপাল যখন সিসিটিভির ফুটেজ রাজ্যবাসীকে দেখালেন, তাহলে তিনি কেন শুধু বাইরের সিসিটিভি ফুটেজ দেখালেন? কারণ অভিযোগকারিনী অভিযোগ করেছেন রাজভবনের নিচের তলায় ভবনের যে ঘরে তার প্রতি শ্লীলতাহানির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন, সেই ঘরের সিসিটিভি ফুটেজ কেন রাজ্যপাল জনসমক্ষে আনলেন না? এবং তাকে কেন্দ্র করেই সেই সময় দফায় দফায় উঠতে থাকে একাধিক প্রশ্ন। এবং এরই মধ্যে যখন কলকাতা পুলিশের তরফে এই ঘটনা তদন্তে নামা হয়, তখন রাজভবনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় তারা কোনো রকম সিসিটিভি ফুটেজ বা কোনো রকম তথ্য কলকাতা পুলিশকে দেবে না। এর অন্যতম কারণ হচ্ছে রাজ্যপাল সাংবিধানিক সুরক্ষা পেয়ে থাকেন, আর তার জেরেই রাজ্যপালের বিরুদ্ধে কোনো রকম আইনত পদক্ষেপ নিতে পারে না রাজ্য প্রশাসন এবং পুলিশ বাহিনী। আর সেখান থেকে দাঁড়িয়ে পুলিশের তরফে রাজভবনের কর্মীদের সমন পাঠানো হয় জিজ্ঞাসাবাদের জন্য। কিন্তু প্রথম দফায় রাজভবনের কর্মীরা জিজ্ঞাসাবাদ এড়িয়ে গেলেও পরবর্তীকালে কলকাতা পুলিশ বেশ কয়েকজন রাজভবনের কর্মীকে জিজ্ঞাসাবাদও করে, যাকে কেন্দ্র করে রাজভবনের তরফে তারও তীব্র প্রতিক্রিয়া জানানো হয়। কিন্তু এরপরেও ঘটনা চূড়ান্ত মাত্রা পায় যখন গত ২৭শে জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে জানান যে রাজ্যের মহিলারা এবং বিশেষ করে তার দল থেকে সদ্য তৃণমূলের টিকিটে বরানগর কেন্দ্রের উপনির্বাচনে জয়ী বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে রাজভবনে যেতে ভয় পাচ্ছেন শপথ নিতে। তিনি ঠাড়ে ঠোড়ে কোথাও বলেন যে রাজভবনে মহিলারা সুরক্ষিত নন। আর সেখান থেকেই মুখ্যমন্ত্রী যে সরাসরি রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগকেই ইঙ্গিত করছে, তা কিন্তু আর বুঝতে দেরি হয় না রাজ্যবাসীর। আর তাও একেবারে বুঝতে দেরি হয় না রাজভবন এবং রাজ্যপাল সিভি আনন্দ বোসের। যার জেরে সিভি আনন্দ বোসের তরফে প্রথম দফায় মুখ্যমন্ত্রীকে এর জন্য ক্ষমা চাইতে বলা হয়। যদিও মুখ্যমন্ত্রীর তরফে এর পাল্টা উত্তর না
আসায় রাজভবনের তরফে এবং রাজ্যপাল নিজে জানান যে তিনি এর বিরুদ্ধে সরাসরি আদালতে যাবেন, কারণ তার এই মন্তব্যের দ্বারা সম্মানহানি হয়েছে, তিনি মানহানির মামলা করবেন। আর সেই মতেই মঙ্গলবার রাজ্যপাল সিভি আনন্দ বোস কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করলেন মানহানির মামলা। প্রসঙ্গত এই মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই হয়তো বুধবার কৃষ্ণা রাওয়ের এজলাসেই এই মামলার শুনানি হতে পারে। কিন্তু শুনানির পর এই মামলার কোন স্তরে পৌঁছায় তা তো বুধবারই আমরা জানতে পারবো, তার জন্য আমাদের একটা রাত ওয়েট করতে হবে। কিন্তু এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের রাজ্যের সাংবিধানিক প্রধান, আমাদের রাজ্যের অন্যতম দ্বিতীয় সাংবিধানিক পদাধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে মানহানির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হচ্ছেন, যা অত্যন্ত নজিরবিহীন বললে কম বলা হয়, যা অত্যন্ত নিন্দনীয়। দুক্ষেত্রেই বিষয়টি নিন্দনীয়। প্রথমত, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রশাসকের চেয়ারে বসে কোনো রকম মন্তব্য করছেন, তখন অবশ্যই তাকে তার দায়িত্ব নিতে হবে। আর সেই মতোই রাজভবনে মহিলারা সুরক্ষিত নয়, যখন এই ধরনের মন্তব্য রাজভবনের অতীতে ঘটা কোনো এক অস্থায়ী মহিলা কর্মীর তোলা শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী প্রসঙ্গ টেনে মন্তব্য করছেন, তা অত্যন্ত আলোচনার এবং একই সঙ্গে বলতে হয় দায়িত্ব জ্ঞানহীনতারই পরিচয়। কারণ 2024 লোকসভা নির্বাচনের পর 4 জুন যে ফলাফল দেশের জনগণের সামনে উঠে আসে, তাতে করে একটা বিষয় বলতে হবে, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোট তৃতীয় টার্মে সরকারের কুর্সিতে বসলেও এবারে প্রতিপক্ষ অর্থাৎ বিরোধী ইন্ডিয়া জোট অত্যন্ত শক্তিশালী। আর 4 জুনের ফলাফলের পর অতি আত্মবিশ্বাসের জেরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই ঝাঁপিয়েছেন নির্বাচনী বৈতরণী পার করার লক্ষ্যে। আর সেখান থেকে দাঁড়িয়ে তিনি একাধিক পদক্ষেপ ইতোমধ্যে নিয়েছেন, যার মধ্যে অন্যতম হচ্ছে সরকারি জমিকে দখলমুক্ত করা, যার প্রথম ধাপেই কলকাতা এবং রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন টাউন এবং শহরে হকার উচ্ছেদের ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি। আর সেই প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের রাজ্যপাল এবং রাজভবনকে কেন্দ্র করে মন্তব্য অবশ্যই নতুন করে রাজ্যপাল ভার্সেস মুখ্যমন্ত্রীর দ্বন্দ্ব রাজ্যের মানুষের সামনে চলে আসে। আর সেই দ্বন্দ্বই এবার চূড়ান্ত রূপ পেল যখন রাজ্যপাল সিভি আনন্দ বোস সরাসরি কলকাতা হাইকোর্টে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করলেন, এবং সেই মামলা সত্যি নজিরবিহীন। বুধবার সেই মামলা কোন দিকে যায়, বুধবার সেই মামলা কোন মোড়ে গিয়ে দাঁড়ায়, সেদিকে আমাদের নজর থাকবে। আর তারই সঙ্গে আপনারা দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ। আমি আশীর্বাদ, নমস্কার।